স্পিকার, আজকে আমাদের বিরোধী দলের নেতা 5 মিনিটের মধ্যে প্লিজ শেষ করুন। ঠিক আছে আমি 5 মিনিট লাগতেও পারে, দেখি কি হবে। আমাদের অপোজিশন লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে এবং বক্তব্য সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটের পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি দু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকার এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা টিটিএসসি, আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী দল নেতা বলতে চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এডিসিতে দেওয়া হয়েছে মাত্র 6,672 crore 672 কোটি 64 লক্ষ, এবং ওখানে যে 580 কোটি মতো স্যালারির মধ্যে চলে যায়। তাহলে আমরা জানি এখানে মাত্র আমাদের প্রায় 92 কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিড আউট করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন, যেটা যে এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35 লক্ষ, যেখানে আমাদের এডিসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে near about 1,400, just one second, স্কুল আছে, জেবি স্কুল আছে আমাদের 1,420টা, এসবি স্কুল আছে 212টা, এবং হস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে অ্যাকচুয়ালি একটা কেন বলছি, প্রায় 155 স্কুল, 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে। কেন হচ্ছে 165 স্কুলে স্টুডেন্ট 10 জনের কম, এরকম স্কুল আছে। তো তার জন্য হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1,35 লাগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এডিসি এরিয়ার যে স্কুলগুলা, যে টিটিএডিসি বাই রান যে স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, আমিও আগে জানতাম না অ্যাকচুয়ালি ওগুলা। বিধায়ক, দিস দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলাকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল ভাবতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানালা নেই, মানুষ পড়ার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামে গরু ছাগল করে এসে রাত্রেবেলা ওইখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে।
তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশনে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা কিন্তু ওখানে হচ্ছে। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারিতে কিভাবে আসবে? তো আপনারা এটা ভাবতেই পেরেছেন কি হচ্ছে। কাজে আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই বাজেট এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কোনো কিছু হয়নি তাই বলতে পারি। আরেকটা আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক রোড এন্ড বিল্ডিং যেটা পিডব্লিউডি আমাদের এখানে শুধু পাওয়া গেছে যে 5 crore অনলি। প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 1192 কিলোমিটার আরডির মধ্যে আছে, পিডব্লিউডির মধ্যে আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 5 crore। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা ভালো যদি কার্পেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে না এই 5 crore মধ্যে। So this is the reason। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ কেউ এসে বলে আমরা তো জোনালে ডেপুটেশন দিয়েছে, কেউ কেউ এসে সাবজোনাল আবার ডেপুটেশন দিয়েছে। সাবজোনাল ডেপুটেশন দিলে কি এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না, এবং বিল আমাদেরকে আমরা খুব আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট শরীফ খুব ভালো হয়েছে। বন্ধু আমাকে অ্যাটলিস্ট মনে করে দিল বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 crore মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব তার জন্যই আমরা অ্যাকচুয়ালি আলাদা রাজ্য চাই, তার জন্য আমরা গ্রেটার ডিপার্টমেন্ট চাই। আপনারা সবাই বলেন কেন গ্রেটার ডিপার্টমেন্ট, কেন আলাদা রাজ্য? দিস ইজ দ্য রিজন। তাই আমি আর কয়েকটা এখানে দেখব যে এডুকেশনে বিদ্যাজ্যোতি প্রকল্পে ৬৪ সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এখানে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকাগুলো কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাজ্যোতি হয়েছে। তো 400টা এখানে যে বিদ্যাজ্যোতি হয়েছে যে আধুনিকীকরণ যে করার অনুদীকরণ আছে, তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক হোক, 400টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই যদি ডিভাইড করি তাহলে আমি মিনিমাম আমার কনস্টিটিউয়েন্সি সরকার হওয়ার দরকার 6 এমপি, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি একটা ইলেকশন আমি যখন একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মজয়নগর স্কুল। আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার সংখ্যা মাত্র 5-6 জন আছে। আর স্কুলের কন্ডিশন এমন বেহাল, হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে প্রাইমারি বোর্ড 1950 সনের আগে। টিচারও আছে, স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার অত্যন্ত পুয়ার। তো এরকম স্কুল থেকে বিদ্যাজ্যোতি নিতে পারতাম। আমি চম্পনগরের পাশে একটা লোক শিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি নামি স্কুল। কি বলবেন, খুব একটা মানে আপনাদের উপাকান্তর করে সবাই ছিল। এখনো সেই যে লোক শিক্ষালয় স্কুল সেই আগের জায়গাতে আছে, এখনো সেই জায়গাতেই আছে। তো আমরা বলতে পারবো এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে
যে জায়গা পিপাসা অধ্যুষিত এরিয়া সেখানে ডেভেলপমেন্ট হয় না, যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেলে আসে, এখন আগরতলাতে বলতে পারেন, গাড়িবাজার বলতে পারেন, জিরাঙ্গা বলতে পারেন, ওইখানে আগে থেকে শিক্ষার মান গুণগত আগে থেকে ইয়াতে আছে, হাই আছে। যেখানে নাই সেখানে দেওয়া দরকার, কিন্তু কোথায় বিদ্যাযুতি হয়েছে? এখন সব শহরের মধ্যে বিদ্যাযুতি হয়েছে, কিন্তু গ্রামে বিদ্যাযুতি হয়নি। ঠিক আছে, এটা দেখবেন আপনি। আমি আমাদের সঙ্গে ঘোষণা করছি যে জানাচ্ছি যে পিএমসি এবং বিদ্যার্থী প্রকল্পের 400টি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। বিদ্যার্থী স্কুল হচ্ছে 125, এবং আমি 100% শিওর এখন রেডিমেড নিয়ে ট্রায়াল এলাকায় বেশি হচ্ছে বিদ্যার্থী। আমাদের ধর্মকে আমরা বললাম সেকেন্ড আর এই যে বলছেন বাকি যে স্কুল পিএমসি এখন কিন্তু সিলেকশন তো চলছে অনলাইনে, এগুলি তো এখন হবে 5 বছরে ডেভেলপ। আপনি বলছেন যে টাকা দেওয়া, আবার এখনো সে মনে পড়ছে না, 4-5 মাস হয়ে গেছে। আমি নিশ্চিত টাকার জন্য মিনিমাম 2 আছে বিদ্যার্থী, আর পিএমসি এখনো ফাইনাল হয়নি, এগুলো অলরেডি প্ল্যান করছে। এই জন্য বাজেটে এটাই বাজেটে বলছে যে আমরা করছি। আপনারা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন, নিশ্চিত অবস্থা আমি একটা অ্যাডিং করতে চাই, GWS ড্রিঙ্কিং ওয়াটার বাইরের উপর না কি আছে, এখানে একটা আছে যেটা জল জীবন মিশন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্রামে ম্যাক্সিমাম জল জীবন মিশনেই এখন জল জীবন মিশন তো হয়ে গেছে না, খুব ভালো জায়গাতেও হয়ে গেছে এবং সব জায়গাতে জল হয়ে গেছে, কিন্তু আজও মানুষ জলের জন্য কেন এত হাহাকার এবং রাস্তা অবরোধ, কেন বাড়ি থেকে বের হতে হচ্ছে, তা আমি একদম মানতেই পারছি না। এখানে পরিষ্কার লেখা আছে জল জীবন মিশন বাস্তবায়নের পূর্বে, এটা পুরো বললে তো টাইম পাবে না। তো না এটাই যে আছে যে আগামী যে আমাদের যেটা বলেছেন যে আগামী মার্চ মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে এটা কি কয় কি না বন্ধ কর হাউসহোল্ড ট্যাপের ওয়াটার কানেকশন এর মাধ্যমে পানীয় জল সংযোগ দিয়েছে বা আগামী মার্চ মাসে 2024-এর মধ্যে এটা সলিউশন হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি জাস্ট আমার এই কথাই বলবো, এটা আমার মাননীয় প্রাক্তন মন্ত্রী রামপদ স্যার আরো ভালো জানবেন যে লুমপুং এরিয়াতে 3বার 2বার অলরেডি টেন্ডার হয়ে গেছে ইনোভেটিভ স্কিমে ইয়া করার জন্য, ওয়াটার দেওয়ার জন্য, কিন্তু দুবারও কেউ টেন্ডার দিতে চায় না। ভাই আমি কম কেন চাই না, আপনি যান গিয়ে দেখুন একবার। তো অ্যাকচুয়ালি কাজ কেন করতে পারবে না? কাজ করতে পারবে না কেন? সরকারের যে স্কিমে দেওয়া হয়েছে তা অনেক কম। আপনি যান, আপনি কন্ট্রাক্টর সাথে কথা কন, তাহলে মাননীয় সদস্য আপনি যান, আপনি কথা কন, আপনি ফের পার্সেন্টেজ কেটে খান, আমার অসুবিধা নেই, কিন্তু কাজ তো করাতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমার কি হয়ে কাজ করতে দেয় না, কারণ কাজ করতে দেওয়া হয় না। আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, উনি কেন ডিস্টার্ব করছে যে উনি একটা বাজেটের উপর একটা ভাষণ দিচ্ছে, উনি কেন ডিস্টার্ব করছেন? ওনার সঙ্গে উনি বলবেন। অসুবিধা নেই বলতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন।
আমি এটাই রিকোয়েস্ট করবো, আপনি আসুন আমার এরিয়াতে, আপনি কাজ করে যাও, অসুবিধা নেই। বলুন। জাস্ট আমি বলবো এটাই করে, আমি কেন বলছি, মূল কথা তো বলুন। এখনই যদি টেন্ডার যদি না হয়, আরো অনেকগুলো আছে টেন্ডার হওয়ার পরও কিন্তু কাজটা এখনো ধরা হয়নি। কেন? যদি আমি এক বছর মধ্যে আমরা যদি এটা যদি শেষ করতে চাই, তাহলে এখন সব কাজটা করা দরকার। তো আমি এটাই এখানে পিডব্লিউডি ওয়ার্ডের কথা এটি আমি বলতে চাইবো যে যথাসম্ভব হোক তাড়াতাড়ি এটা কাজটা করাতে হবে, কারণ জল আমাদের অনেক দরকার। ঠিক আছে। আর আমার কিছু আরো কিছু বক্তব্য আছে, যেটা টাইম তো শেষ। প্লিজ আব্দুল মিনিট সবারই কর্তৃত্ব না। আব্দুল মিনিট হেলথ সার্ভিস আমি একটু জাস্ট ফোন কি শেষ হয়েছে? এখানে আছে আইজিএম হসপিটাল চত্বর। ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করে 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্স বার্ষিক 50 জন ছাত্র ছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজে পথ চলা শুরু হবে। এখানে আমার একটা কোয়েশ্চেন, যে বিডিএস পড়ুয়া ছাত্রদের হস্টেল বা থাকার জন্য ব্যবস্থা ওখানে উপাকান্ত হস্টেল করা হয়েছে, যে হস্টেল আগে থেকে এটা ট্রাইবাল হস্টেল, এখানে অনেক স্টুডেন্ট আছে অলরেডি, মানে স্টুডেন্ট অলরেডি ব্যাক আছে, ওইখানে একটা প্রস্তাব এখানে নাই। আমি তবু যে হস্টেলটা তাদের হস্টেল রাখা হবে, যে উমাকান্ত হস্টেলের ভিতরে রাখা হবে, ওইটা নিয়ে অনেক প্রটেস্ট হয়েছে। তাই এটা আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার থ্রু, এটা কাইন্ডলি একটু দেখবেন। আর এটা যদি হয় তাহলে আমাদের স্টুডেন্টরা খুবই গিয়ে পড়বে। এমনিতে টিকাছেরা বা ট্রাইবাল অংশের লোক যারা দরিদ্র শ্রেণীর চেয়ে বেশি বসবাস করে, আগরতলা উমাকান্তর মতো একটা স্কুল, এটাই একমাত্র স্কুল যেটা বাংলা মিডিয়ামের মধ্যে, যে আমাদের টিকাছেরা অনেক কিছু হয়েছে। আমিও একজন ওইখানে স্টুডেন্ট ছিলাম, তার জন্য আমি এই কথাটা বলতে পেরেছি আপনার কাছে। তো কথা বলা তো অনেক কিছু আছে, পাওয়ারও আছে, শেষ করে শেষ করে শেষ। ঠিক আছে। আর আমি এটাই বলবো, এটা মানে মুখ্যমন্ত্রী আছে এবং পরিষদীয় মন্ত্রীরা আছে, অর্থমন্ত্রী আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রঞ্জিত দাস মহাশয়। বালালুক কোনে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, জিমাই গেছে গত 7 জুলাই শুক্রবার সকাল 11:00 ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় 2023-24 অর্থবর্ষের জন্য 27,654 কোটি 40 লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট এই মহতী সভায় সকলের সমর্থনের জন্য পেশ করে। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাজেট কি এবং কেন সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি খুব সংক্ষেপে সে বিষয়টি আলোচনা করছি। বাজেট হলো একটা সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকার রাজ্য পরিচালনা করে, সরকারের কাজে যারা সহযোগিতা করেন তাদের বেতন এবং নাগরিকদের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্কুল, কলেজ, তার জন্য বিভিন্ন খাতে বাজেটে টাকা বরাদ্দ করা। একজন ব্যক্তি বা একটা পরিবারের যিনি প্রধান থাকে তার একটা বাজেট হয়, সেটা আমাদের মাসেও হয়, বৎসরেও। কিন্তু ব্যক্তি এবং রাজ্যের বাজেটের সঙ্গে মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, সে কত টাকা আয় করবে তার উপরে সে বাজেট করে। অর্থাৎ একজন কর্মচারী মনে করেন একটা গাড়ি কিনবে, তখন তিনি কি করেন, গাড়িটা কেনার সময় তার যে টাকা যদি কম হয় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে লোন। আর রাষ্ট্র বা রাজ্য তা উল্টো, সেটা কি করে প্রথম ব্যয় করবে কিসে কিসে। প্রশাসনিক যারা খরচ রয়েছে, যারা কর্মচারী রয়েছে, আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, বা এডিসি হোক
মিউনিসিপ্যালিটি হোক, নগর পঞ্চায়েত হোক, পঞ্চায়েত হোক, সমস্ত কর্মচারীকে প্রশাসনিক খরচ কত হবে? এক। 2 নাম্বার হলো এবার জনগণের উন্নয়নমূলক কোন কোন কাজ কি কি খরচ করা হবে তার প্রথম তারা সেটা নির্ণয় করে। তারপরে টাকাটা কোথা থেকে আসবে তখন তার নির্ণয় করা হয় কোথায় থেকে সরকার তখন তার কর ভর্তি করতে পারে, বিভিন্ন কেন্দ্রীয় থেকে টাকা পেতে পারে বা সরকার লোন নিতে পারে, তার উপর বাজেটটা তৈরি করে। এবার ত্রিপুরার যেভাবে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন আপনারা সকলে জানেন, 2023 সালে নির্বাচনের আগে আমাদের সরকার প্রায় 4 লক্ষর কাছাকাছি লোকেকে ভাতা দিয়েছে, যেটা প্রথমে 700 ছিল 1000 টাকা, পরবর্তী সময়ে ডাবল এই টাকাটা ব্যয় করা হলো এবং কর্মচারী সকলের জন্য সেখানে ডিএ বৃদ্ধি করা হলো এবং অঙ্গনারী দিদিমণি থেকে ফার্ম অপারেটর থেকে সর্ব অংশের মানুষের জন্য সেই সময় টাকা এই বাজেটে রাখা হয়েছিল এবং তাদেরকে দেওয়া হয়েছে। তখন আমি নির্বাচনের আগে চিন্তা করছি, তা আমার ব্যক্তিগত অভিমত, যে এর পরবর্তী সময়ে সরকার আসতে পরে এতটা পরিমাণে সরকারি যে ব্যয়, এগুলোকে বলা হয় বাজেটে, এটা বলা হয় অ-উন্নয়ন বাজেট। বাজেটে 2 ধরনের হয়, একটা অ-উন্নয়ন আর একটা উন্নয়ন বাজেট। এটা উন্নয়ন বাজেট হলো সেটা উন্নয়ন বাজেটকে কাজে লাগানোর জন্য যখন সরকারি কর্মচারী টাকা, সেটা অ-উন্নয়ন বাজেটের মধ্যে আমরা লিপিবদ্ধ থাকা। তো মাননীয় অর্থমন্ত্রী নতুন, উনি এই অর্থনৈতিক চাপের মধ্যে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় আন্তরিক বাজেটটা এত একটা সুন্দর বাজেট এখানে পেশ করবে। সেই দিনে যখন বাজেটটা পেশ করা হচ্ছে, বিরোধী দল যারা রয়েছে তারা যে কাণ্ডটা করলেন, কেন করলেন, তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছেন, 3টি আদর্শ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলে তার নিজস্ব একটা আদর্শ থাকে। এরা এমনি এমনি করেনি যে এখানে একজন মাননীয় বিধায়কের বিষয়কে সেটাকে ইস্যু করে গন্ডগোল, সেটা নয়। এদের মূল উদ্দেশ্য হলো, এই বাজেটটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিল, সর্বস্পর্শী, সর্বব্যাপী, সর্বাংশের মানুষের জন্য। তো এই বাজেটটা যখন অর্থমন্ত্রী সেখানে পড়বেন, ত্রিপুরার সমস্ত মানুষ টিভি পর্দায় বসে রয়েছে, সেগুলো মানুষের মধ্যে প্রতিফলিত হবে, মানুষ উৎসাহিত হবে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছে, কেউ আঞ্চলিকতাবাদ, কেউ সাম্যবাদী, আর কেউ ব্যক্তি এবং পুঁজিবাদী, 3 দলে পরিবারবাদ, 3 দলে লোক এই বাজেট যখন অর্থমন্ত্রী করছিলেন একজোট করে, তাদের একটাই উদ্দেশ্য, মাননীয় অর্থমন্ত্রীর বাজেট যাতে ত্রিপুরার সাধারণ মানুষের কানে না পৌঁছায়, এর জন্য ইচ্ছাকৃতভাবে কিছু সদস্য যারা এখানে নতুন এসছে, আমি এদের দোষ দিই না, মহিলা, মাতৃশক্তি, মায়ের মতো, এদেরকে দিয়ে এখানে যেভাবে উচ্ছৃঙ্খলা তৈরি করেছেন, এখানে আমাদের বিধানসভার যারা ওয়ার্ডের যারা কর্মচারী রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। যেভাবে ছুটাছুটি করছেন আমাদের মহিলা, এখানে মার্শালেরা কম, এরা, আমি অন্য শব্দ প্রয়োগ করবো না, একজন মাতৃশক্তি, মা বোনের মতো, এদেরকে আবার লেলিয়ে দিয়েছেন। আমি দেখছি কয়েকগুলো থেকে উত্তপ্ত করা হচ্ছে, এরা রাজনৈতিক বুদ্ধিমত্তা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন বিবেক যেমন মস্তিষ্ক বলছি দিদি, একটু আমার কথাটা শুনেন, আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, আপনাদের সম্মান দিয়ে বলছি, শুনুন। যদি যদি আমার কথা কারো মনে আঘাত লেগে থাকে, আমি আমার কথা উত্তর করে নেব। আমি
বুঝানোর জন্য বলছি। যখন স্বামী বিবেকানন্দ বলেছেন, যখন বিবেক এবং হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, তখন তুমি হৃদয়কে গ্রহণ করো। বুদ্ধিমান মানুষ তার বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে, ভালো করতে পারে। হৃদয়বান মানুষ মানুষের শুধু ভালোই করে। এখানে বুদ্ধিমত্তা দিয়ে উত্তপ্ত করে, উচ্ছৃঙ্খলতা তৈরি করে একটা নতুন একটা ইস্যু তৈরি করতে চাইছিলেন। মার্শালরা যদি এমন কোন দুর্ঘটনা ঘটাতে বা তাদেরকে রক্ষা করতে গিয়ে এরা বাইরে গিয়ে একে ইস্যু করে বিধানসভা বন্ধ করার চক্রান্ত করেছিলেন। কেন করেছিলেন? আজকে এই সভায় মাননীয় অর্থমন্ত্রী যে 13টি বিষয় এনেছেন, আমাকে আপনি এত সময় দেবেন না, তার মধ্য থেকে যেটা আমার হৃদয়কে, ত্রিপুরার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, এনেকে অনেকে বিধায়করা তাদের ভাতার জন্য বলেছে। উদাহরণ দিয়েছেন কি, আমরা মানুষকে অসুখলে টাকা দিতে হয়। জনগণ আমাদের এখানে ভোট দিয়ে পাঠিয়েছে, আইনসভার আমরা সদস্য, আমরা কি করব, কিসের জন্য মানুষ এখানে পাঠিয়েছে, জনগণ এখান থেকে তার উপলব্ধি করছে। মাননীয় সদস্য একটু শুনে একটু শুনে আপনারা না বলতে পারেন, আমি না বলবো না। বলুন, আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা বলুন, আপনি বলুন। আপনি না বলতে পারেন, আমি না বলবো না। এটা স্যার কি বলেছে? প্লিজ 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 উত্তর করতে যাচ্ছেন কেন? কি বলছে? কি বলছে? লড়াচ্ছেন যে কি বলছে? কি বলছে? আপনি আলুতে কথা বলছেন না, বুঝে কথা বলছেন। উনি বলছে আপনি না বুঝতে, আমি বুঝিয়ে কি বলছে। আপনি যখন বলতে পারছেন না, আমি বলি বুঝিয়ে বলছি। উনি বলছে হাউসের সুন্দরতার জন্য ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে মহিলার সংখ্যা বেশি রাখা। আপনার মহিলা ওয়ার্ডের সংখ্যা যাতে মহিলার সংখ্যা বেশি থাকে। এতে লাভটা কি? লাভটা কোনো ধরনের পুরুষ শুধু সব পুরুষ আছেন, মহিলারা আসলে পুরুষের গৌরব করবে। কি খারাপ বলেছে? আমি এগ্রি। আমাকে বলতে একটা সেকেন্ড, আসলে আপনি রাখুন না, এখানে 100 জন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড মহিলা রাখুন, we have no problem, but উনি যে বিষয়টাকে টেনে বলতে চেষ্টা করছেন, that is wrong. আপনি বলেছিলেন এটা যদি পজিটিভ দেখে, আপনি বলেছেন এটা যদি পজিটিভ দেখে পজিটিভ, নেগেটিভ দেখে নেগেটিভ। সেকেন্ড থিং হচ্ছে, উনি যেহেতু বলছেন যে মেডিকেল ফি দিতে হবে, ফাইন্যান্স দিতে হবে, বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধি করা যাবে না। যখন বৃদ্ধি হবে নজর রাখবেন যে রঞ্জিত বাবুর যেন বৃদ্ধি না হয়, বা কি মশারি যেন বৃদ্ধি হয়।